আরও কিছু ওয়ার্ল্ড ক্লাস পারফরমেন্স দেখলো গোটা ফুটবল বিশ্ব এবং বিশ্বকাপের এই রাউন্ড অফ 32-র আরও বেশ কিছু ইন্টারেস্টিং ম্যাচ শেষ হয়েছে, অনেক কন্ট্রোভার্সি হয়েছে, রেফারিদের নিয়ে অনেক চিন্তাভাবনা হয়েছে, ভিআরের সিদ্ধান্ত নিয়ে অনেক ধরনের কন্ট্রোভার্সি হয়েছে, লাল কার্ড খাওয়াখাওয়ি হয়েছে এবং প্রচুর গোল হয়েছে। তো সব কিছু মিলে খুব এক্সাইটিং একটা দিন গিয়েছে গতকাল রাত এবং আজকে সকাল মিলে, এবং সেই সব ম্যাচ নিয়ে ডেফিনেটলি আলোচনা করব। এবং সামনের দিনে যে ম্যাচগুলো আছে সেখানেও কিন্তু স্পেন, পর্তুগাল তারা মাঠে নামছে, সো সেই বিষয়গুলো নিয়েও ডেফিনেটলি কথা বলতে হবে। আর্জেন্টিনার কথা শোনার জন্য বোধহয় আরেকটু পরে আমাদের আসতে হবে, কারণ এই এপিসোডে আমরা মূলত গতকালের ম্যাচ এবং আজকে রাতের ম্যাচগুলো নিয়ে ডিসকাস করব। প্রতিদিনের মতো ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ড্রিবলিংয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি আহমেদ বিন পারভেজ। সবাইকে ওয়েলকাম করছি এবং আজকে এমন একজনকে পেয়েছি, তিনি আসলে আয়নাবাজি করেন, তিনি বহুরূপী একজন ক্যারেক্টার এবং তার সঙ্গে যখন থেকে পরিচয় খুবই অমায়িক একজন, এবং ফুটবল কন্টেন্ট ক্রিয়েশনে একটা নতুন মাত্রা যোগ করছেন রিসেন্ট সময়। ইমরোজ হোসেন চৌধুরী তাশিক। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি। আয়নাবাজিটা আসলে ঠিক হয় না, আমি এটা আপনার থেকে শিখছি, কারণ কে বলতেছে এই কথাটা? আয়নাবাজির কথাটা বলতেছে পারভেজ ভাই, জিনিসটা না, তাশিক আসলে অনেক আগে থেকে কন্টেন্ট ক্রিয়েশন করে, সো আয়নাবাজি যদি শেখার কিছু থাকে আমি হয়তো তার কাছ থেকে শিখেছি। না 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 হ্যাঁ, বাট আজকে তাশিক এই পর্তুগালের জার্সি পরার মাহাত্ম্যটা কি আসলে? পর্তুগালের জার্সি পরার মাহাত্ম্য আসলে বেশি কিছু না, জিনিসটা হচ্ছে আমি নিজের লাইফ থেকে শিখছি আর কি। আমি দেখলাম যে বাংলাদেশের অডিয়েন্সরা মেইনলি হচ্ছে জার্সি দেখে কন্টেন্ট ক্রিয়েটর বা লোক জাজ করে যে এই আর্জেন্টিনা ফ্যান, তাহলে ওর কথাই আমি শুনবো না। কিন্তু আমি তো প্রত্যেক দলের জার্সি পরি, তাহলে কি আমার কি সমস্যা? তা আমি এই কারণে এই জিনিসটা ভাঙার জন্য, মানুষকে এই ভুলটা ভাঙার জন্য আসছে যে জার্সি পরলে আসলে জিনিসটা ওইরকম না, জার্সির জায়গায় দেখতে সুন্দর লাগতেছে, পড়ছি এই কারণে ভালো লাগতেছে। তাহলে আপনার পছন্দের টিম কোনটা আসলে? আর্জেন্টিনা। তো এটাই ব্যাপার আর কি। অনেক সময় দেখা যায় যে অনেক আর্জেন্টাইন ফ্যানদের আমি দেখি যে তারা আসলে পর্তুগালের জার্সিটা ছুঁয়েও দেখতে চান না বা ব্রাজিলের জার্সিটা ধরতেও চান না। তো তাশিকের মধ্যে এই বিষয়টা নাই। আমি সব দলের জার্সি কিনি, আমি এবার বিশ্বকাপে অনেকগুলো জার্সি কিনছি, ব্রাজিলেরও কিনছি। তার কি লাগে? দারুণ। তাহলে সেমিফাইনালে কোনটা পড়া হবে, ব্রাজিলেরটা না আর্জেন্টিনা? না, ওই দিন তো আর্জেন্টিনা, যেদিন আর্জেন্টিনার খেলা থাকবে ওই দিন কোনো ইয়া না, ওই দিন কোনো ইম্পোস্টারগিরি কিছু না, কেপ ভার্ডে এগুলোও কিছু না। না কোনো কিছু না। আর্জেন্টিনার জায়গা আলাদা, ওইটা বাকিটা হিসাব আলাদা। ঠিক আছে, তাহলে আমরা আসলে শুরু করতে পারি ইংল্যান্ডের হিসাবটা নিয়ে। আসলে ইংল্যান্ড যখন কঙ্গোর এগেইনস্টে খেলছিল, চিন্তাটা আসলে কি ছিল যে কঙ্গো কি আদতেই এই ফাইটটা দিতে পারতো যেটা দিয়েছে? মানে এত কি কষ্ট ইংল্যান্ডের হওয়ার কথা ছিল কিনা? আমি এটা দেখে সারপ্রাইজ হয়েছি। 7 মিনিটের মাথায় যখন কঙ্গো ফার্স্ট গোলটা দিয়ে দিয়েছিল, আমি চিন্তা করতেছিলাম যে ইংল্যান্ড আসলে করতে চাইতেছে এটা কি। ওদের যে ডিফেন্সিভ ট্রানজিশনটা হয়েছে, এটার মাঝখানে আমি কোনো প্রকার স্ট্রাকচার কিছুই দেখি নাই। জাস্ট একটা স্পেস পাইছে, নিল বলটা পায়ে নিল, আর পিকফোর্ড জাস্ট দাঁড়ায় আছে। এত ন্যারো স্পেসে গোল আসবে এটা আমি চিন্তাও করি নাই। আর এরপর কঙ্গোর যে ট্যাকটিক্স, এটা সম্পূর্ণ আমরা ভিজিবলি দেখছি যে আমরা লো ব্লকে বসে যাব। আর আমি বেশি সারপ্রাইজ হয়েছি একটা জিনিস দিয়ে, যে ওরা প্রপার মিড ব্লক, ওদের যে ইংল্যান্ডের যে পাসিং লেন, এটা টোটালি ওরা ব্লকে করে দিয়েছে। ইংল্যান্ড কোনো প্রকার পাসই করতে পারতেছিল না। ফার্স্ট হাফে হ্যারি কেন কোনো চান্সই পাচ্ছিল না। এটা দেখে আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি। বাট কঙ্গোর জন্য লাস্টে দিয়ে এসে খারাপ লাগছে যে এক হ্যারি কেন আর যে এক্সপিরিয়েন্সের কাছে তারা হেরে গেছে, না হলে ভাই কালকে অন্যরকম কিছু একটা হইতে পারতো আর কি। হ্যাঁ, ফার্স্ট হাফ পরে কিন্তু আসলে মনে হচ্ছিল যে ম্যাচের কন্ট্রোলে বোধহয় কঙ্গোই বেশি, মানে ইংল্যান্ড বল তাদের পায়ে বেশি, কিন্তু আলটিমেটলি ওরকম ইনসাইসিভ সুযোগ তারা তৈরি করতে পারে নাই। ইংল্যান্ড টিমটাকে নিয়ে একটা ক্রিটিসিজম আগে থেকে ছিল যে থমাস টুকেল তার নিজের মতো করে আসলে টিম বানাইতে চায়। তো এখন এইটা করতে গিয়ে কিছু প্লেয়ারদেরকে বাদ দিয়ে মাদুয়েকে কিংবা মানে তার সিস্টেমে চলবে এই ধরনের প্লেয়ারদেরকে যে নিয়ে আসলেন, এটা কি ফার্স্ট হাফে আসলে তার জন্য প্রবলেম হচ্ছিল কিনা? কারণ স্পেন্স আর মাদুয়েকে স্টার্ট করেছিলেন, সেই সময়টাই কিন্তু ইংল্যান্ড ওয়ারেন্ট লুকিং গুড। যখন থেকে তিনি তার ট্যাকটিক চেঞ্জ করে ডেকলেন রাইসকে রাইট ব্যাক খেলালেন, সাকাকে নিয়ে আসলেন, একটা আর্সেনাল কানেকশন তৈরি করলেন, এজে রাইস এবং ওইদিকে সাকা, তখন থেকে কিন্তু অ্যাকচুয়ালি মানে মুভমেন্ট আরো ফ্লুইড হচ্ছিল। এবং অবভিয়াসলি বার্সেলোনার গর্ডনকে যখন লেফট উইং আনা হলো র্যাশফোর্ডের জায়গায়। সো আলটিমেটলি কি তিনি বেঁচে গেছেন তার প্লেয়ারের কোয়ালিটির জন্য, নাকি মানে জেদ করে অনেকটা মাদুয়েকে দিয়ে স্টার্ট করাচ্ছেন কিন্তু দেখলেন যে না আসলে হবে না তাকে? আমি শুরু থেকে একদম ইংল্যান্ডের যখন স্কোয়াড ঘোষণা করছে তখন থেকে মানুষজন অনেকে ক্রিটিসাইজ করতেছিল, বাট আমি ওনার সাপোর্টে ছিলাম যে অ্যাটলিস্ট ইংল্যান্ড এমন একজন ম্যানেজার পাইছে যে আমি যেটা চাই ওইটার উপর সে হচ্ছে মানে অটল ছিল, এরকম একটা টাইপের ম্যানেজার সে ছিল, যার কারণে আমার কাছে ওর ডিসিশনগুলো খুব ভালো লাগছে। বাট কালকের ম্যাচে অবশ্যই কিছু জিনিস আমরা ল্যাকিংস দেখছি। ফার্স্ট হাফে স্পেশালি যখন দেখলাম যে ক্রিয়েটিভিটি বলতে ইংল্যান্ডের মিডফিল্ডে কিছু আমরা দেখি নাই। সো ওই জায়গাটাতে কমেন্টেটররাও বারবার বলতেছিল যে ক্রিয়েটিভ কোনো প্লেয়ার নাই, পালমার যদি আজকে থাকতো তাহলে কিছু একটা হইতে পারতো, ফোরেনরে রাখলে কিছু একটা হইতে পারতো। সো ওই জায়গাটা থেকে আসলে বেঁচে ফিরছে আমি এটা বলবো না, কারণ সেকেন্ড হাফে তারই ট্যাকটিক্স কাজে লাগে কিন্তু ইংল্যান্ড জিতে আসছে। সো আলটিমেটলি আমার মনে হয় না যে খুব একটা কিছু হয়েছে। বাট ইংল্যান্ড
বহুত জোর বাঁচাবাচ্ছে আর কি, এটা আমার কাছে মনে হয়। সো কঙ্গোর এই যে এনার্জেটিক খেলা, আফ্রিকার একটা রিপ্রেজেন্টেশন, আমার মনে হয় গ্রুপ স্টেজ থেকে আমরা দেখলাম যে রাউন্ড অফ 32-তে 10টা আফ্রিকান টিমের মধ্যে 9টাই কোয়ালিফাই করে ফেললো, খালি তিউনিসিয়া বাদ ছিল। এবং সবাই মোটামুটি খুব ভালো এফোর্ট, ভালো ফাইট দিয়ে আগাচ্ছে। মরক্কো তো চলেই গেল পরবর্তী রাউন্ডে, বাট অন্যান্য অনেক টিম একটুর জন্য হয়তো মিস আউট করছে। কঙ্গোর কেসটা সিমিলার। ওদের প্লেয়ারদের ইন্টেন্সিটি, পেস, মানে এইটা দেখে আসলে কিরকম মনে হয়েছে এগেনস্ট ইংল্যান্ড? অদ্ভুত, অদ্ভুত, জাস্ট একটা ওয়ার্ডে যে অদ্ভুতই লাগছে আমার কাছে, যে এরকম ভালো খেলবে এটা কিন্তু কেউ এক্সপেক্টই করে নাই। আর আমি সব জায়গায় একটা কথা বলি যে ওয়ার্ল্ড কাপ হচ্ছে এমন একটা জায়গা যেখানে হচ্ছে মানুষজন নতুন কিছু মনে রাখে। আপনি এখন এটারে কি বলে, কালকে যে খেললো লিওনেল এমবাসি, আপনি তার কথা মনে রাখছেন, আপনি বজিনহার কথা মনে রাখছেন। সো এই জায়গাগুলো হচ্ছে ওরা আসছে ওদের জাত চেনানোর জন্য। আর সারপ্রাইজ এলিমেন্ট, বিশ্বকাপে সারপ্রাইজ এলিমেন্ট এই জায়গাতেই, সারপ্রাইজ আসছে, সারপ্রাইজ আমরা দেখলাম। সো এটা এনজয় করতেছি বা এটা আমার কাছে ভালো লাগছে যে, আর আফ্রিকান টিমগুলো হচ্ছে কি ওরা অত হাই এক্সপেকটেশন নিয়ে আসে নাই। মরক্কো ছাড়া আমার মনে হয় যে কোনো টিমই, সেনেগালও খুব একটা যে এক্সপেকটেশন নিয়ে আসছে আমার মনে হয় যে ওইরকম না। বাট বাকি টিমগুলো আসছে হচ্ছে যে আমরা কিছু একটা দেখাই গেছি, সবাই মনে রাখছে। জাস্ট এটাই আমার কাছে মনে হয় যে ওই জায়গাতেই তারা মেইনলি ওয়ার্ক করছে এবং তারা সাকসিড। এবং কঙ্গো হ্যাড এ মেমোরেবল রান, ইংল্যান্ডের কাছে 2-1 একদম শেষ মুহূর্তে হারা। আমরা গোলগুলো নিয়ে পার্টিকুলারলি একটু চিন্তা করতে পারি, যেখানে গর্ডনকে আনা হলো র্যাশফোর্ডের জায়গায়, আর ডেকল্যান রাইস যখন ঢুকলেন, যে দেখলেন যে গর্ডন ফ্রি স্পেসে আছেন, তার দিকে একটা ফার পোস্টে ক্রস দিলেন, বাট গর্ডনের ক্রসটা, হ্যারি কেনের হেডারটা, মানে ইম্যাকুলেট একটা ব্যাপার কিন্তু এখানে। হ্যাঁ, এবং অ্যাজ এ বার্সেলোনা ফ্যান আমার কাছে তো জিনিসটা দেখে ভালোই লাগতেছে, কারণ গর্ডনের প্রিভিয়াস ম্যাচের পারফরমেন্সগুলো নিয়ে অনেকেই ক্রিটিসাইজ করতেছিল এবং ক্রিটিসাইজ করার জিনিস ছিল, বাট গতকালকে সে যেভাবে খেলছে এটা আসলে আমাদেরকে হোপ দিচ্ছে। কারণ তার আমরা এতদিন ধরে একটা জিনিসে জানতাম যে নিউক্যাসেলের হয়ে সে হচ্ছে রান নিতে পারতো, তার পেস অনেক বেশি, বাট তার ক্রসিং এও যেরকম ভালো এগুলো আছে, এগুলো আমরা নতুন করে দেখলাম। সো এগুলো আমাদের জন্য বেনিফিট আমাদেরকে দিবে আর কি, আমাদের জন্যই হবে এটা ভালো। হ্যাঁ, মজার বিষয় ছিল যে এটা কাইন্ড অফ একটা অডিশনের মতো, যে ওই উইংয়ে র্যাশফোর্ডও খেলতো বার্সার হয়ে এবং গর্ডন এখন খেলবে, দুজনই আবার একজন আরেকজনের জায়গায় নেমে একই ম্যাচে খেলা দেখালো, এবং ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে গর্ডন ইজ দ্য ওয়ান যার দিকে আসলে তাকিয়ে থাকতে হবে। ডেফিনেটলি। এবং রাশফোর্ডের কিছু কিছু জায়গায় আমরা দেখলাম যে সে, এবং শুরুর দিকে হচ্ছে সে একটা গোল অপরচুনিটি মিস করছে। সো ওই জিনিসগুলো আসলে আমাদেরকে এখন হয়তো একটু স্বস্তি দিচ্ছে যে আমরা হয়তো ভুল ডিসিশন নিই নাই, আমরা রাশফোর্ডের থেকে গর্ডনকে বেশি চুজ করছি, ওই জন্য আমার মনে হচ্ছে ভালোই হয়েছে। হ্যারি কেনের সেকেন্ড গোলটা, মানে এই গোলটা সাপোজ হ্যারি কেন ছাড়া আর কোন কোন স্ট্রাইকার ওয়ার্ল্ড ফুটবলে এই মুহূর্তে করতে পারে? ওই রকম প্রেসার মোমেন্টে যখন পুরা মাঠ, ওরা কিন্তু জানে যে আমরা যদি আজকের ম্যাচে যদি একে একে ড্র করেও যাই, মিডিয়া আমাদের যেভাবে পিছে লাগবে এটার আসলে কোনো প্রকার সীমা নাই। সো ওই মোমেন্টে, প্রেসার মোমেন্টে গোল করার মতো হ্যারি কেন ছাড়া আর কয়টা প্লেয়ার আছে ওই পজিশনে? আমার মনে হয় না যে খুব একটা বেশি প্লেয়ার আছে। ইভেন আমার নামও মনে আসতেছে না যে কয়জন। আপনি হয়তো এখানে এক্সপিরিয়েন্স কিছু প্লেয়ারের নাম বলতে পারেন, এবং ওই জিনিসটা আসছে কিন্তু এক্সপিরিয়েন্সের জন্যই। সো এক্সপিরিয়েন্স কিছু প্লেয়ার আছে, বাট একদম সেম মোমেন্টে ইংল্যান্ড টিম বলেন, ইংল্যান্ড টিমে তো আসলে কেউই নাই এখন এইরকম মোমেন্টে। ওয়ার্ল্ড ফুটবলার কয়জন আছে আমার ঠিক জানা নেই, বাট হ্যারি কেনি ওই মোমেন্টে এটা করতে পারতে, এটাই সে পুল আপ করতে পারছে। আমার কাছে এটাই লাগছে আর কি। না, গুড থিং ফর ইংল্যান্ড, তারা আসলে 90 মিনিটের মধ্যেই খেলাটা আসলে শেষ করে চলে যেতে পারলো, এবং রাউন্ড অফ 16-এ তাদের অপোনেন্ট হবে মেক্সিকো। ডিফিকাল্ট ম্যাচ হইতে পারে মনে হয়। মেক্সিকো কিন্তু এখনো কোনো গোলও খায় নাই, টানা 4টা ম্যাচে 4টায় জিতে গেছে। সো ওরা কিন্তু খুব ভালো ফর্মে। নামের বেসিসে যদি আমরা জাজ করি তাহলে জিনিসটা ভুল হয়ে যাবে, এবং এই ওয়ার্ল্ড কাপে কিন্তু সেটার একদম ধরেন এক্সাম্পল আমাদের সামনে, যে নামের বেসিসে কোনো টিমকে জাজ করা যাবে না। এবং মেক্সিকো কিন্তু এবার সুপার ফর্মে আছে, লুকাই ওরাও কিন্তু বেশ ভালোই পারফর্ম করতেছে। মানে সবাই যে বলে আন্ডারডগ, ওরা আসলে কি সেই লেভেলটাতে যাচ্ছে কিনা আর কি। ইভেন হোম অ্যাডভান্টেজ আছে ওদের ফ্যানরা ম্যাচ ডে এর আগের দিন প্লেয়ারদের ঘুমাইতে দেয় না, অপোনেন্ট প্লেয়ারদের। সো ইংল্যান্ডের ক্ষেত্রে সেম জিনিস আমরা হবে বলে এক্সপেক্ট করতেছি, এবং মেক্সিকোরে আমি প্রপার দেখতেছি যে না, টাফ ফাইট দিবে। কঙ্গো যেখানে টাফ ফাইট দিয়ে দিয়েছে, মেক্সিকো আরো টাফ ফাইট দিয়ে দিবে, এবং ওদের স্পেশালি কিছু প্লেয়ার আছে ওগুলা তো ফাটাই দিবে। আমার যা মনে হচ্ছে এটাই হবে আর কি। লেটস সি ইংল্যান্ডের সামনের অ্যাসাইনমেন্টে তাদের কি হয়, বাট ওই ম্যাচটা সেট হয়ে গেছে রাউন্ড অফ 16-এর জন্য। গতকাল দ্বিতীয় যে ম্যাচটা অনেক ড্রামাটিক ছিল, এবং আমরা এই রাউন্ড অফ 32-তে সোফার দেখলাম যে 90 মিনিটে খেলা শেষ হয়, দেখলাম যে এক্সট্রা টাইম পার হয়ে পেনাল্টিতে যায়, এরকম 2টা ম্যাচ দেখলাম। গতকাল ফার্স্ট দেখলাম যে এক্সট্রা টাইমের 120 মিনিট বা ওই শেষ 30 মিনিটের মধ্যে ম্যাচের একটা ফয়সালা হইলো, কিন্তু বেশ কন্ট্রোভার্সিয়াল সার্কামস্ট্যান্সে। সেনেগাল তারা 2-0 গোলে লিডে ছিল 85 মিনিট পর্যন্ত। তারপর কি হইলো?
তারপর আসলে কি হইলো এটা কিভাবে এক্সপ্লেন করব? আমরা মানে ধরেন এই টিমগুলো স্পেশালি হচ্ছে আফ্রিকান আর এশিয়ান টিমগুলোর যে ঝামেলা, ওরা হচ্ছে লাস্ট পর্যন্ত ধরে রাখে এবং আমরা যেটা কঙ্গোর ম্যাচেও দেখলাম যে লাস্ট পর্যন্তই ধরেছিল, কিন্তু লাস্টের দিকে এসে কি আর জানি জিনিসটা একটা তারা ওই পুল আপ করতে পারে নাই। জাপান এগেইনস্ট ব্রাজিল একদম মানে ওই ম্যাচটা তো চোখে লেগে থাকার মতো, যেভাবে লাস্টে দিয়ে গোল আসছে। সো জিনিসগুলো আসলে ওই মোমেন্টে প্রেসার ওইটা হ্যান্ডেল করতে পারে নাই দেখে জিনিসগুলো এরকম হয়েছে। আর কি বলার আছে, এখানে জাস্ট প্রেসার হ্যান্ডেল করতে পারে না, এই জন্য মেইনলি জিনিসটা হয়ে গেছে। ওয়াই ডু ইউ ফিল লুকাকু ইজ স্টিল ইম্পর্টেন্ট? মানে সে কিন্তু গত 2 ম্যাচে পারফর্ম করলো, লাস্ট ম্যাচেও দেখলাম যে সে এসে আসলে একটা গোল দিয়ে মানে চালু করলো আর কি, যে বেলজিয়াম 2-1 পৌঁছায় গেল। দেন তারপর আরো একটা গোল তাদের দেওয়ার প্রয়োজন ছিল টু টেক ইট টু এক্সট্রা টাইম, সেই গোলটাও চলে আসছে টিলিয়ামেন্সের কাছ থেকে। এই যে পড়তি সোনালী প্রজন্ম বলা হচ্ছে বেলজিয়ামের, এদের যে লুকাকুর বয়স হয়ে গেছে, কেভিন ডি ব্রুয়না, মুনিয়ার, তারপর আরো বেশ কয়েকজন প্লেয়ার আছেন যারা আসলে তাদের পিকটা হয়তো পার করে চলে আসছেন। তো তাদের কাছ থেকে কি এর চেয়ে বেশি কিছু এক্সপেক্ট করা যায়? মানে এবার না হয় তারা পার হয়ে চলে গেল, বাট হোয়াট ডু ইউ থিঙ্ক তাদের ফিউচার কি, কোথায় যে তারা শেষ করতে পারে? আমি বেলজিয়ামকে ওইরকম ভাবে মানে আমি তাদের উপর অত এক্সপেকটেশন রাখতে পারতেছি না, কারণ তাদের যে গোল্ডেন জেনারেশন ছিল সেই জেনারেশনে কিছু করতে পারে না। এখন সেই গোল্ডেন জেনারেশনের প্লেয়ারগুলো লাস্ট জেনারেশন মানে লাস্ট বয়সে চলে আসছে, সো বেশি কিছু এক্সপেক্ট করতেছি না। বাট লুকাকু ধরেন সে ন্যাশনাল টিম অন্যরকম একটা প্লেয়ার। আমরা যতই ট্রোল করি, যতই ব্যান্টার করি, যত কিছুই করি, সে ন্যাশনাল টিমে অসাধারণ একটা প্লেয়ার। সো ওই হিসেবে আমার মনে হয় যে খুব একটা আগে হয়তো ওরা যাইতে পারবে না। আমি ঠিক মনে করতে পারতেছি না যে তাদের নেক্সট রাউন্ডে তাদের কেই হবে না হবে। এখনো ফিক্স হয়েছে কিনা দাঁড়ান আমি একটু কনফার্ম করছি সবাইকে। বেলজিয়ামের নেক্সট ম্যাচ, ইয়েস, রাউন্ড অফ 16 বেলজিয়াম ভার্সেস ইউএসএ। সো ওখানে আমি এক্সপেক্ট করতেছি হয়তো ওখানেও হয়তো ওরা জিতে যাইতে পারে, বাট ইউএসএ ইজ এ টাপ অফ অপোনেন্ট আমরা এবার দেখলাম। বাট আমি খুব একটা এক্সপেকটেশন তাদের উপর রাখতেছি না, কারণ যেই সময় রাখার কথা ছিল সে সময় রাখছিলাম, বাট তারা ওটা ডেলিভার করতে পারে নাই। সো আই ডোন্ট থিঙ্ক যে ওরা এখানে কিছু একটা করতে পারবে। আমার কাছে মনে হচ্ছে যে বেশ লাকি ছিল বেলজিয়াম ম্যাচটার মধ্যে, কারণ ইভেন যে পেনাল্টি কলটাও হয়েছিল সেখানে খুবই খুবই আনলাকি ছিল সেনেগালের ডিফেন্ডার, যেভাবে করে পেনাল্টিটা দেওয়া হলো, এবং সেই পেনাল্টি ভিএআরে গিয়ে 5 মিনিট ধরে চেক করে তারপর তারা কনফার্ম করলো, এবং ততক্ষণে কিন্তু 120 মিনিটসও শেষ। মানে সো বেসিক্যালি ওই পেনাল্টিটাই ছিল লাস্ট কিক অফ দ্য গেম। সো সেনেগাল তারা ফিরে আসার সুযোগ পায় না। আনফরচুনেটলি আরো একটা আফ্রিকান টিম বাদ পড়ে গেল। ইসমাইলা সার একটা রেকর্ড করেছেন অবশ্যই এরই মধ্যে, সেনেগালের হয়ে বা যে কোনো আফ্রিকান দলের হয়ে একই ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডটাও তার হয়ে গেছে। সো কংগ্রাচুলেশনস টু সেনেগাল, বাট অফকোর্স দে ওয়ান্টেড টু গো ফার্দার। ইউএসএ যেহেতু বেলজিয়ামের সাথে ম্যাচ, তার মানে বোঝা যাচ্ছে তারা ম্যাচটা জিতেছে তাদেরটা বসনিয়ার সাথে। সেটা নিয়ে খুব বেশি কথা বলবো না, একটা বিষয় নিয়ে শুধু বলতে পারি যে ফোলারিন বালোগুন, যিনি তাদের টপ গোল স্কোরার এই টুর্নামেন্টে, ফার্স্ট হাফে একটা গোল দিয়ে ইউএসএ কে লিড দিলেন। সেকেন্ড হাফের যখন 60 মিনিট হয়ে গেছে তখন তিনি একটা লাল কার্ড খেলেন, এবং 10 জনের পরিণত হওয়া দল ইউএসএ তারা সামহাও সেকেন্ড আরেকটা গোল পেয়ে যায় টিলম্যানের একটা ফ্রি কিক থেকে, এবং 2-0 গোলে বসনিয়াকে হারিয়ে তারা চলে গেল রাউন্ড অফ 16-এ। বাট বালোগুনকে তারা মিস করবে, কারণ দুটো ম্যাচে তিনি কিন্তু খেলতে পারছেন না। ডিরেক্টলি তাকে খেলতে হবে যদি ইউএসএ সেমিফাইনালে যায়, না হলে আর অপশন নাই। মুভিং অন টু দ্য নেক্সট ওয়ান্স, আমার মনে হয় সেটাতে আমাদের ইন্টারেস্ট বেশি থাকবে, কারণ পর্তুগালের জার্সি পরেছে তাশিক, তার মানে পর্তুগাল নিয়ে তো কথা বলতে হবে। তার আগে স্পেন নিয়ে কথা বলি, কারণ স্পেনে বার্সেলোনার অনেক প্লেয়ার্স আছে, তাদের দিকে অবশ্য দেখতে হবে। হ্যাঁ, ফেরান টোরেস স্টার্ট করে কিনা এটা তো দেখার একটা বিষয় আছেই। আমরা অস্ট্রিয়া ভার্সেস স্পেন 1 AM, এই ম্যাচটাতে যাওয়ার আগে মানে অস্ট্রিয়া টিমটাকে নিয়ে একটু তাশিকের অ্যাসেসমেন্ট জানতে চাই, কারণ নিশ্চয়ই আমরা সবাই অস্ট্রিয়া আর্জেন্টিনার ম্যাচটা খুব ক্লোজলি দেখেছি। অস্ট্রিয়া ইজ এ ভেরি ডিফিকাল্ট টিম। মানে ধরেন আপনি র্যাঙ্কিং বলেন, তাদের প্লে স্টাইল বলেন, সবকিছুতে আমরা দেখছি যে তারা ভেরি ভেরি ডিফিকাল্ট। তারা যেভাবে প্রেস করে এটা মানে আলটিমেট লেভেলের কিছু একটা, এবং ওই জায়গাটাতেই আজকে মেইনলি দেখা যাবে যে আসলে স্পেন কিভাবে এই জিনিসটাকে রিকভার করতে পারে। কারণ স্পেনে আমাদের কিছু প্লেয়ার আছে, অবশ্যই পেদ্রি, যে ফুললি প্রেস দিয়ে আসলে কোনো লাভ হবে না। এখন দেখা যাবে যে আজকের ম্যাচে কিরকম করে। বাট স্পেনের মেন সমস্যা হচ্ছে তাদের অ্যাটাকিং, তাদের সেন্টার ফরওয়ার্ড ফেরান তোরেস, এই একটা জায়গাতে প্রবলেম। সো আজকে ওরে কিছু একটা করতে হবে, ওর যে এত বারে লাগতেছে, বারের বাইরে মারতেছে, এইসব জিনিসগুলো সলভ করতে হবে, না হলে অস্ট্রিয়া খুব প্যারা দিবে। ইভেন তারা জিততেও পারে, আমার যতটুকু মনে হয় আজকে জিততেও পারে। আমার কোনো স্পেন সোফার যে টিমগুলোর সঙ্গে আসলে গ্রুপ স্টেজে যে খেললো, মোস্ট অফ দ্য টিমস তারা আসলে লো ব্লকেই ছিল। ফর এক্সাম্পল কেপ ভার্দে, তারা সাকসেসফুলি স্পেনকে আটকে দিতে পারলো। সৌদি চেষ্টা করেছে, পারে নাই। বাট আলটিমেটলি এরকম একটা টিম যারা একটু প্রেস করতে চায়, হয়তো পেছনে কিছু স্পেস থাকবে, এইটা কি স্পেনের জন্য সুবিধা কিনা? লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামস তারা যদি খেলেন, স্টার্ট করেন, বা হুএভার ইজ প্লেইং, এই পেসি প্লেয়ারদের জন্য ওই পেছনের স্পেসটা পাওয়াটা কি ইম্পর্টেন্ট হবে কিনা?
ভেরি ইম্পর্টেন্ট। আমার যতটুকু জ্ঞান ধরতেছে যে আমার কাছে মনে হয় যে এটা ভেরি ইম্পর্টেন্ট একটা কারণে যে আমরা এর আগে যখন প্রিভিয়াসলি যখন লামিন ইয়ামালকে দেখছি, ইভেন উরুগুয়ের ম্যাচ আমরা যখন দেখছি, তাকে 3-4টা প্লেয়ার মিলে ঘিরে ধরে এবং ঘিরে ধরা দরকার, নাহলে আপনি এরকম প্লেয়ারটাকে আপনি থামাইতে পারবেন না। সো ওই প্লেয়ারটাকে যখন আপনি ঘিরে ধরবেন, অন্যান্য জায়গায় স্পেস ক্রিয়েট হবে এবং সেই জন্যই বললাম যে আজকে ফেরান তোরেস আসলে কি করে বা ওরাইজাবাল যদি খেলে সে কি রকম করে ওইটা হচ্ছে মেন আসলে দেখার বিষয়, কারণ স্পেস আজকে পাবে, কতটুকু ইউটিলাইজ করতে পারবে সেটা হচ্ছে আসলে দেখার বিষয় আর কি। So আমার মনে হয় যে প্রেসটাই আসলে মেইন, কিভাবে ইউটিলাইজ করে ইউটিলাইজেশনের উপর আর কি সবকিছু আজকে দেখা যাবে। টাফ ফাইট দিতে পারে অস্ট্রিয়া। আমি স্কোর প্রেডিকশনটা জানতে চাই ম্যাচের, কি হতে পারে স্পেন ভার্সেস অস্ট্রিয়া? 2-1 আমার মনে হচ্ছে 2-1 টু অস্ট্রিয়া। গুড কল। স্পেন স্পেন, আচ্ছা স্পেন 2-1। স্পেন 2-1 গোলস কি আসবে ইয়ামালের কাছ থেকেই? কারণ ইয়ামালকে আজকে ফুল আটকে দেওয়া হবে। সো এখন দেখা যাক যে সে মেসির মতো কোনো পারফরমেন্স বের করতে পারে কিনা। সো আই হোপ যে সে স্কোর করবে, যেহেতু সবাই স্কোর করতেছে, এবার ওয়ার্ল্ড কাপে অনেক স্কোর হইতেছে, হ্যাঁ, এবং স্টাররাই তো স্কোর করতেছে। সো তো তার করা উচিত এবং তার মধ্যে এই ক্যাপাবিলিটিটা আছে করার। সো আমি হোপ করবো যে সে যাতে স্কোর করে, আর যদি সে নাও করে সে যাতে স্কোর করার অপরচুনিটিটা মানে স্পেনকে দেয়, ওইটা আমি আশা করবো আর কি। লেটস সি। তাহলে স্পেনকে আমরা ধরে নিতে পারি অস্ট্রেলিয়ার এগেইনস্টে ফেভারিটস, তারা চলে যাবে। প্রি ওয়ার্ল্ড কাপ ট্রিমেন্ডাস ফেভারিটস ছিল স্পেন, তবে শুরুটা একটু নড়বড়ে হওয়াতে বোধহয় এখন তাদের নিয়ে কথা একটু কম হচ্ছে, বাট এই ম্যাচটা দিয়ে আশা করা যায় স্পেন তাদের আসল চেহারাটা দেখানো শুরু করবে, কারণ দিস ইজ দ্য বিজনেস এন্ড অফ দ্য ওয়ার্ল্ড কাপ। পর্তুগাল ভার্সেস ক্রোয়েশিয়া পরের ম্যাচটা। অবশ্যই পর্তুগাল, আসলে অনেকেই বলছেন যে কনস্পিরেসি থিওরিস্টরা বলছেন যে পর্তুগাল নাকি ইচ্ছা করে কলম্বিয়ার সাথে ড্র করেছে যেন তারা এই ব্র্যাকেটে এসে পড়ে, যেখানে একগাদা ইউরোপিয়ান টিম আছে যাদের এগেনস্টে তাদের খেলতে নাকি সুবিধা হতে পারে, ইনস্টেড অফ প্লেইং এগেনস্ট লাটিন টিমস কিংবা আফ্রিকান টিমস। এরকম লজিকের কি কোনো বেস আছে কিনা? আমার কাছে মনে হয় না, কারণ রোনালদো বলেন, এমবাপে বলেন, আমরা সবসময় দেখছি যে ওর হচ্ছে এরা ল্যাটিন আমেরিকার টিমগুলোকে হচ্ছে বেশি সমীহ করতো, যে বলতো যে এরা অত ভালো না বা ওদের ইয়ের উপর হচ্ছে ওরা একটা সন্দেহ জানাইতো। সো ওই জায়গাটাতে ওদের লেভেলের একটা টিমের সাথে খেলে এরকম চ্যালেঞ্জ ফেস করে যাওয়ার মতো আমার কাছে মনে হয় না যে ওরকম কিছু হয়েছে। আর আমরা পর্তুগালের গেম প্লেও যদি আমরা দেখি, আমার কাছে কোথাও মনে হয় না যে ওরা ইচ্ছা করে এটা করতেছে। সো এটা খুবই বেসলেস একটা কথাবার্তা, আমার মনে হয় যে না, এটা কোনো বেস নাই, এরকম কিছু না। তো সেটা যদি হয়ে থাকে তার মানে পর্তুগাল আসলে গ্রুপ চ্যাম্পিয়ন হতে গিয়েও পারে নাই, সেকেন্ড হয়ে তারা যাচ্ছে, এটাই প্রমাণ করে যে তাদের অবস্থাটা এখন কোথায় আর কি। ক্রোয়েশিয়ার সাথে আসলে পর্তুগালটা কি করতে পারে, মানে অ্যাজ এ টিম তাদের খেলার সম্ভাবনা কতটুকু? অ্যাজ এ টিম তাদেরকে তারা যে 5 গোল দিল, 5 গোলে তো দিছে, আমি যদি উজবেকিস্তানের এগেইনস্টে তারা 5 গোল দিছে। ওই ম্যাচে তারা যেভাবে টিম বন্ডিংটা দেখাইছে, ঠিক আছে টিম উজবেকিস্তান ছিল, বাট সেম টিম বন্ডিং কিন্তু আমরা নেক্সট ম্যাচ আর দেখি না কলম্বিয়ার এগেইনস্টে। সো টিম বন্ডিংটা তাদের থাকতে হবে, আর বেশি যেহেতু রোনালদো স্টার্ট করবে, আমরা সবাই জানি যে রবার্তো মার্টিনেজ রোনালদোকেই স্টার্ট করাবে। সো করানোটা ভালো, আমার কাছে খুব খারাপ মনে হয় না, বাট রোনালদোকে ফিট করতে হবে কোন সেন্সে। আর রোনালদো দেখলাম যে লাস্ট ম্যাচে সে অনেক বেশি ডিপে আসতেছিল, যেটা আমার কাছে খুবই পজিটিভ মনে হয়েছে, চেষ্টা করছে। মানে আমি রোনালদোর একটা নতুন রূপ দেখতেছি। আমার বুদ্ধি হওয়ার পর থেকে আমি যতদিন ফুটবল দেখতেছি, রোনালদো এরকম দান বের হয়ে যাবে জিনিসটা আমি বুঝতে পারতেছি না, যেভাবে সে বক্সের বাইরে থেকে নুনো মেন্ডেসকে সে চান্স দিল ফ্রি কিক মারার। সো ওই জিনিসগুলো আসলে রোনালদোর জায়গা থেকে আই গেস করবে, বাকি টিমটাকে হচ্ছে ওকে ফিট করার ব্যবস্থা করতে হবে আর কি। আর আমরা পর্তুগালের মিডফিল্ডে অনেক কথাবার্তা বলি, বাট পর্তুগালের মিডফিল্ডে আমার কাছে একটা জায়গায় ল্যাকিংস মনে হয়েছে, যে তাদের কাছে প্রপার একটা ডিস্ট্রয়ার নাই, যার কারণে কিন্তু কলম্বিয়ার এগেইনস্ট আমরা বারবার দেখছি যে যখন কলম্বিয়া অ্যাটাকে চলে যাচ্ছিল তখন এক বিতিনা ছাড়া মাঠের মিডফিল্ডটাকে কভার করার মতো আমার কাছে কোনো প্লেয়ার মনে হয় নাই। আপনি নেভেসকে বলেন, আপনি ব্রুনোকে বলেন, দুই পাশে চলে যাচ্ছিল। সো ওই জায়গাটাতে আজকে মিডফিল্ড নিয়েও তাদেরকে খেলতে হবে, যেহেতু আজকে ক্রোয়েশিয়ার মিডফিল্ডটাই মেইনলি তাদের স্ট্রং পয়েন্ট। সো আমার মনে হয় যে মিডফিল্ড নিয়ে ভালো কাজ করতে হবে, প্লাস তাদের যে অ্যাটাকিং পজিশনে যেসব প্লেয়ারগুলো আছে, ফেলিক্সকে যদি স্টার্ট করায় বা ওই সাইড দিয়ে যাকে স্টার্ট করানো হোক, সো ওই জায়গাটাতে ফিডিং বেশি দরকার আর কি। ফিড যদি করতে পারে, আই গেস রোনালদোর ওই ক্যাপাবিলিটি আছে, সে কিছু একটা করতে পারবে। আর রোনালদোকে একটু ডিপ ডাউন আসতে হবে, একটু লিঙ্ক আপ করতে হবে, মানে উজবেকিস্তানের এগেইনস্টে যেভাবে খেলছে সেভাবে খেলতে হবে আর কি, আমার মনে হয়। আমরা আসলে একটা ব্যাপার নোটিস করলাম আর কি, যে ওয়ার্ল্ড ফুটবলে এক একটা টিমের এক একটা স্ট্রেংথ থাকে। ফর এক্সাম্পল এক্সট্রাঅর্ডিনারি স্ট্রেংথ কিছু যদি বলি, আর্জেন্টিনারটা হতে পারে তাদের টিম কেমিস্ট্রি, আর সেই সাথে লিওনেল মেসি, ফ্লেক্সিবিলিটি, হ্যাঁ ভার্সিটিলিটি, ফ্লেক্সিবিলিটি। ফ্রান্সের কথা যদি বলি, তাদের ফরওয়ার্ড লাইনটা আই থিঙ্ক সেকেন্ড টু নান, তাদেরটা আসলেই বেস্ট। সো সেটা নিয়ে আসলে কেউ দ্বিমত করতেও পারবে না, ফ্রান্স যারা হিট করে তারাও পারবেন না। এই পর্তুগাল টিমটার মধ্যে বলা হয় যে তাদের এই 2 ফুলব্যাক অ্যাপারেন্টলি ওয়ার্ল্ডের বেস্ট 2জন ফুলব্যাক হলেও হতে পারেন, মানে যে কোনো টিমই হয়তো এই দুজনকে চাইবেন, একদিকে নুনো মেন্ডেস, একদিকে ক্যান্সেলো। সো এত দারুণ একটা লাক্সারি থাকার পরও কেন পর্তুগালের চান্স ক্রিয়েশনের অবস্থা এরকম? এটার আসলে মানে সঠিক কি জবাব, এটা আমার কাছে মনে হয় যে রবার্তো মার্টিনেজের নিজের কাছেও নাই। কারণ ওনার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে উনি সঠিক সময় সঠিক ডিসিশনটা নিতে কেন যেন ভয় পায়।
এখন ওই জায়গাটাতে আমার যখন আমি দেখতেছি যে এখন আমার নুনো মেন্ডেসকে উঠানো দরকার, আমি উঠাচ্ছি না। কেন উঠাচ্ছি না? কারো কাছে কোনো ইয়ে নেই। পরবর্তীতে যখন উঠাইলো তখন আমরা দেখলাম যে প্রপার চান্সগুলো আসতেছে, তাহলে আমি কেন করলাম না? এই জায়গাটাতে আমার মনে হয় যে চান্স ক্রিয়েশনের জায়গাটা ঠিক আছে, মাঠের মধ্যে অবশ্য অনেক জায়গাতে চেঞ্জেস আছে, অনেক কিছু আছে, বাট রবার্টো মার্টিনেজ সঠিকভাবে তিনি খেলাতে পারতেছেন না আমার কাছে মনে হইতেছে। এখন বাকিটা পর্তুগালের ফ্যানরা কিরকম ভাবে চিন্তা করবে আই ডোন্ট নো, বাট আমার কাছে এটা পার্সোনালি মনে হয় যে চান্স ক্রিয়েট হইতেছে না, ঠিক আছে, বাট ওই জায়গাতে কোচের একটু ঝামেলা আছে। হ্যাঁ, দ্য কোচ হ্যাজ টু বি আ বিট মোর প্রোঅ্যাক্টিভ এবং তার সিদ্ধান্তের রিফ্লেকশনটা অন্তত মাঠে দেখা দরকার ইন টার্মস অফ পারফরমেন্স। সো আমরা চলে যাই প্রেডিকশনে, কি হতে পারে স্কোর লাইন পর্তুগাল ভার্সেস ক্রোয়েশিয়া। পর্তুগাল ভার্সেস ক্রোয়েশিয়া আমার মনে হয় যে এই ম্যাচটা কেন জানি এক্সট্রা টাইমে যাবে। আচ্ছা, যাওয়ার পর কি হবে? হয় ওই 120 মিনিটের মধ্যে রেজাল্ট বের হবে 1-0, আর যদি না হয় তাহলে পেনাল্টিতে। পেনাল্টি, এখন পেনাল্টি হিসেবে যদি আসি, ডিয়েগো কোস্তা হচ্ছে পর্তুগালের কিপার, ওদিকে লিভাকোভিচ হচ্ছে ক্রোয়েশিয়ার কিপার, কাকে আসলে এগিয়ে রাখা যায় এই জায়গাটায়? এই জায়গাটাতে আমি আগে রাখবো হচ্ছে পর্তুগালের প্লেয়ারদের, মানে পর্তুগালের অ্যাটাকারদের যারা পেনাল্টি নেবে আর কি। আর অবশ্যই দুইজনই বেশ ভালো গোলকিপার, বাট আমার মনে হয় যে ওই জায়গাটাতে ওই মানে যতটা সেভ দেওয়ার থেকে আমার মনে হয় যে প্লেয়াররা যারা শট নিবে তারা বেশি ক্রুশাল রোল প্লে করবে। তো আমার মনে হয় যে ঠিক আছে, দুইজনই ভালো করতে পারে, স্পেশালি লিভাকোভিচও ভালো করতে পারে, বাট কস্তাকে আমরা ইয়ে করতে পারবো না। আমি কস্তাকে আগে রাখবো। ওকে, কস্তাকে এগিয়ে রাখার মানে হচ্ছে পর্তুগাল পেনাল্টি পর্যন্ত গেলেও জিতার সুযোগটা তাদের ডেফিনেটলি থাকবে। লাস্ট ম্যাচ অফ দ্য গেম, সেটা অফ দ্য নাইট ইনফ্যাক্ট, সেটা হচ্ছে সুইজারল্যান্ড ভার্সেস আলজেরিয়া। দারুণ একটা ম্যাচ হবে কিন্তু এই ম্যাচটা দেখতে হবে, কারণ এই ম্যাচের উইনার তারা খেলবে কলম্বিয়া এবং ঘানার উইনারের সঙ্গে। অনেক কিছু বলেও আসলে অ্যাট্রাক্ট করতে পারতেছি না মনে হয় এই ব্র্যাকেটের এই জায়গাটা। মনে হচ্ছে মিড টায়ার টিমস গুলো একটা ব্যাটল জিনিসটা হবে। হচ্ছে মানে আনফেয়ার জিনিসটা কি রকম হয় এই জিনিসটা আমরা এখানে দেখতেছি। ওখানে দলগুলো মানে পর্তুগাল ক্রোয়েশিয়া লড়াই করতেছে, আর এখানে কি হচ্ছে, এখানে আলজেরিয়া সুইজারল্যান্ড আর অন্যদিকে কলম্বিয়া ঘানা তারা খেলবে এবং এই দুই ম্যাচের উইনার একে অপরের বিরুদ্ধে খেলবে। খুব কুইকলি আমার মনে হয় আলজেরিয়াকে নিয়েও কি তেমন কিছু বলার আছে? আমরা জানি যে সুইজারল্যান্ড তারা মোটামুটি একটা ইজি গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এসছে, ওদের নিয়ে খুব বেশি আমরা না হয় নাই যাই, বাট আলজেরিয়া টিমটার থেকে কি এক্সপেকটেশন বেটার ছিল যে মরক্কোর পাশাপাশি তারাও কিছু একটা করবে? তাদের টিমে তো কিছু তারকা ফুটবলাররা ছিলেনই। তাদের টিমে তারকা ফুটবলার ছিলেন, বাট তাদের টিমে তাদের গ্রুপে কারা ছিল এটা আমাদেরকে দেখতে হবে। তারা অনেক হার্ড গ্রুপ থেকে কিন্তু বের হয়ে আসছে। সো ওই জায়গাটাতে তাদের থেকে আমার মনে হয় যে এই ম্যাচটা তারা ভালো করতে পারে, এবং এই ম্যাচে আমরা দেখবো যে আসলে তাদের কি হয়, কারণ ওইখানে বেশি আমার মনে হয় যে আমার কাছে মনে হয় যে পার্সোনালি যে বেশি হার্ড অপোনেন্ট তারা পেয়ে গেছে, অস্ট্রেলিয়া বলেন আর্জেন্টিনা বলেন। সো আজকের ম্যাচটা তাদের জন্য কম্পারেটিভলি ইজি হওয়ার কথা, বাট সুইজারল্যান্ড আমার মনে হয় না যে খুব একটা ছেড়ে কথা বলবে। প্রেডিকশন আমি আসলে এই ম্যাচের কোনো একটা প্রেডিকশন আমি দিতে পারতেছি না, কারণ আমার কাছে মনে হইতেছে যে কি হবে এটাই সবচেয়ে বেশি আনপ্রেডিক্টেবল। আমি বাকি দুইটা ম্যাচ আমি গেস করতে পারতেছি যে স্পেন জিততে পারে, পর্তুগাল জিততে পারে, বাট এই ম্যাচে আসলে কে জিতবে আমি ফুল দিশেহারা আমার কাছে মনে হয়। ওকে, শোয়ের একদম শেষ পর্যায়ে চলে এসেছে, আমাদের হাতে একেবারে সময় কম, তবে তাশিক আছে, আমি একটা ব্যাপার তার কাছ থেকে করিয়ে আমি শেষ করতে চাচ্ছি। তাশিক যেহেতু খুব ভালো অভিনেতাও, আমি তার কাছ থেকে একটা ডুয়াল রোল অভিনয় চাচ্ছি। প্রথম পয়েন্টটা হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনা সাপোজ সেমিফাইনালে গেল আর কি, হ্যাঁ, একজন ব্রাজিল ফ্যান সাপোজ তাশিক, সে কি বলবে এই ম্যাচটাকে নিয়ে? খুব জলদি। আমি একজন ব্রাজিল ফ্যান, হ্যাঁ, ব্রাজিল ফ্যান হিসেবে রিঅ্যাকশনটা কি হবে আর্জেন্টিনার সঙ্গে সেমিফাইনাল সাপোজ হয়ে গেল সেট? ফুল অন তাদেরকে ব্যান্টার উপর রাখবো যে কি আছে আমাদের ভিনিসিয়াস যে পারফরমেন্সে আছে, কুনিয়া যে পারফরমেন্সে আছে, এটার মধ্যে কি ক্যাসিমিরো গোল দিয়ে দিচ্ছে লাফায় লুফায়, তাহলে আর এখানে আর কি হইতে পারে, মানে ওইভাবে ব্যান্টার করবো, বাট মন থেকে আসবে না আর কি। আর আর্জেন্টিনা ফ্যান কি ভাববে ব্রাজিল নিয়ে? সেম ভাবে ভয় পাবো, বাট আমি বলবো যে আমার টিমের মধ্যে এমন একটা প্লেয়ার আছে, বেস্ট প্লেয়ার ইন দ্য হিস্ট্রি, আমার কাছে মনে হয় যে এ থাকলে আর কিছু থাকার কথা না, বাট ওভারঅল ওকে যদি আমি বাদ দেই, আমার টিমের এরকম প্লেয়ারগুলো আছে যারা ইজিলি ম্যাচ বের করে আনতে পারবে, তাদের মধ্যে ওই ক্যাপাবিলিটিটা আছে। সো আমার মনে হয় যে এখানে তাদেরকে বলার কিছু থাকে না, আর্জেন্টিনা এমনি জিতে যাবে। ওকে, অন দ্যাট নোট আমরা আজকের মতো ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ড্রিবলিং এর এপিসোডটা শেষ করতে চলেছি। থ্যাংক ইউ ভেরি মাচ তাশিক সাথে থাকার জন্য। আগামীকাল আবারও দেখা হবে সবার সঙ্গে, ভালো থাকবেন সবাই।